নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের পথ চলা আজকাল পরশু অনুষ্ঠানে। দেখুন, আজকাল পরশু অনুষ্ঠান জ্যোতিষীয় আলোচনা এই অনুষ্ঠানে হয়, কিন্তু জ্যোতিষশাস্ত্র মানেই আপনাকে ভয় পেতে হবে ব্যাপারটা তা নয়। জ্যোতিষশাস্ত্র কি করবে? জ্যোতিষশাস্ত্র আপনার জীবনের পথটাকে সোজা করে দেবে। অর্থাৎ আপনি ঘুরে বেড়াচ্ছেন, সরকারি চাকরি করব না প্রাইভেট জব করব না ব্যবসা করব, একটা কনফিউশন পাচ্ছেন না। সরকারি চাকরি বয়সটা যাচ্ছে বেড়ে, প্রাইভেট জব করার ইচ্ছে নেই, ব্যবসা করার মনের জন্যেই। এখানে কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে বলে দেবে কোন পথটা আপনার। এটা জ্যোতিষশাস্ত্রের কাজ। অর্থাৎ আপনাকে ভয় দেখানো নয়, আপনাকে খামোখা ঘোরানো নয়। আপনি যদি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে এসে পৌঁছন, আপনার বয়সটা যদি হয়ে যায় 32 বছর, চাকরি করছেন না, রোজগার নেই, তখন আপনাকে জ্যোতিষশাস্ত্র পথ বলে দেবে আপনার ছক অনুযায়ী যে হ্যাঁ, আপনি সরকারি চাকরির চেষ্টা করুন, এই সময় হবে। অথবা আপনি খামোখা চেষ্টা করে যাচ্ছেন, আপনি প্রাইভেট ফার্মের চেষ্টা করলে এতদিন আপনি ভালো দাঁড়াতে পারতেন, বা চাকরি নয়, আপনার জীবনে ব্যবসা রয়েছে। তার মানে বুঝতেই পারছেন জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা কিন্তু ছোট্টবেলা থেকে পথ জানার জন্য। আর ঠিক এখানে এই যে বললাম, সঠিক মানুষের কাছে পৌঁছতে হবে, যিনি সহজ কথা সহজভাবে বলতে পারেন, আপনাকে ঘুরিয়ে নাক দেখান না, সোজা কথা সাপটাভাবে আপনার মুখের উপরে বলতে পারেন, এরকম মানুষের সংখ্যা খুব কম। তার মধ্যে অবশ্যই আজকের অতিথি রয়েছেন আচার্য অর্ণবভারতী। অনেক অনেক স্বাগত দাদাকে। নমস্কার দর্শক বন্ধু। তোমাকেও খুব কঠিন কথা খুব সহজভাবে বলে তনুশ্রী, যে আমার সোজা সাপটা কথা মানুষের কিন্তু অনেক সময়, আপনাদের অনেক সময় ভালো লাগে না, এটা আমি দেখেছি। কারণ কেউ তার মুখের ওপরে দাঁড়িয়ে সোজা কথাটা নিতে একটু যেন অসুবিধা হয়। আপনি কোনো সময় ছক দেখে বলেন না মারাত্মক দোষ রয়েছে, কি করবেন, আর তো জীবনটাই শেষ হয়ে গেল, কখনো বলেন না। না, আপনি রাস্তা দেখান, এবং একটা ছকে হয়তো দেখা গেল সত্যি সত্যি সব ছকে তো খুব পজিটিভ থাকে না, ঠিক একটা ছকে আপনি দেখেছি যে আপনি খুব সহজ করে যে জায়গাগুলো নেগেটিভ সেটাকে সরিয়ে যেটুকু পজিটিভ আছে সেটাকে তুলে বলেন, এই জায়গাটাকে ঠিক করলে আপনার জীবনটা স্মুথ চলবে। অর্থাৎ মানুষের মধ্যে একটা হোপ তৈরি করা, যেটা ভীষণ দরকার। হ্যাঁ, মানে আমি সবসময় মনে করি অলওয়েজ থিঙ্ক পজিটিভ। তুমি যদি পজিটিভ না ভাবো, পজিটিভ হবে না। আমি একটা খেলতে নেমে যদি আগেই বুঝলাম আমি না হেরে যাব, তো ব্রেন কিন্তু নিয়ে নিল আমি হেরে যাব, তুমি হারবেই। মানুষ বয়সকালে মারা যায়, কনফিডেন্সটা থাকে না। একদম তাই। আমি মন যদি রিসেট করে না, মনের মধ্যে সেট আপ করে নিল যে আমি হেরে যাব বা আমি মরে যাব, কনফিডেন্সটাই তো হারিয়ে গেল। একদম। আপনি বলছেন বয়সকালে মরে যায় কেন? বয়সকালে মানুষ রোগগ্রস্ত হয় কিংবা মারা যায় কারণ একটা, সে ভাবে দেখে এসেছে সবাই মারা যায়, তো সে ভাবতে শুরু করে এবার আমার আয়ু কমছে, এবার আমি মারা যাব। বুকটাকে একটু ব্যথা করছে, কোনটা একটু ব্যথা করছে, বয়স হয়েছে তো, স্মৃতিশক্তিকে আমার গন্ডগোল করছে, হবেই তো, বয়স হয়েছে তো। এই ভাবতে ভাবতে সে তার ব্রেনের আয়ুর জায়গাটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসে, একটা কমন ওয়ার্ড সেট আপ করে নেয়, সেট আপ হয়ে যায়। আর তুমি ব্রেনকে যা বলবে, ব্রেন তোমাকে সেই আনসারই দেবে, আলটিমেটলি ম্যানিফেস্টেশন। এবং তুমি যদি, আমি তোমার শিখিয়ে দিই একটা জিনিস, তুমি তো কোনো প্রবলেমে পড়েছো, প্রবলেম তোমার কিছুতেই সলভ করতে পারছো না, ওই প্রবলেমটা রাত্রে খানিকক্ষণ ভেবে তুমি ঘুমোবে, সকালে উঠে দেখবে প্রবলেম সলভ ব্রেন দিয়ে দিয়েছে। ব্রেন কখনো টেনশন ক্যারি করে না। হয় কারোর সঙ্গে ঝগড়া করিয়ে তোমার টেনশন কমাবে, না হয় কিছু একটা কাজ করিয়ে তোমার টেনশন কমাবে। আমি করব কাজ, হ্যাঁ তুমিই করবে। কিংবা তুমি রাত্রে ঘুমো, তো সকালে ব্রেন আনসার দিয়ে দেবে এটা করো, এটা করলে তোমার এই প্রবলেম মিটে যাবে। সলভ ব্রেন দেয়, অল টাইম ব্রেন তোমাকে সলভ দেয়, বাট তোমাকে ছাড়তে হবে ব্রেনের উপরে। ওটাকেই আমরা ভগবান বলছি। সবার সময় বলি ঈশ্বরের উপরে ছেড়ে দিয়ে ঘুমাই, উনি যা করেন। ব্রেন কিন্তু সকালে তোমাকে আনসারটা দিয়ে দেবে যে এইভাবে চলো, তুমি চলে দেখবে সফল হবেই হবে। আর তুমি নেগেটিভ নিয়ে এসো রাত্রিবেলা, তোমার নেগেটিভই হবে। তুমি সকালে ঘুম থেকে জাস্ট উঠে দুম করে হোঁচট খেলে, পায়েতে প্রচন্ড লাগলো, ওই যে মাথাটা বিগড়লো, তুমি সারাদিন দেখবে ডিস্টার্বড রয়েছে। তা আমাদের যা কিছু করায় ব্রেন করায়। একদম। তো কয়েকটা কথা দিয়ে শুরুটা করি আজকে, তাই তো? হ্যাঁ, আমি আজকে একগুচ্ছ কথা নিয়ে বসেছি। অবশ্যই প্রোগ্রামে আসবো, এবং আপনারা ফোনও করবেন নিশ্চয়ই। যখন আপনি বলেন অবশ্যই প্রোগ্রামে আসবো, আপনার কথাটা শোনার পরে আজকের বিষয়টা নিয়ে আলোচনা করব।
মানে আচ্ছা, আমি যেটা ভেবেছি আপনাকে প্রশ্ন করব। আচ্ছা 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 ঠিক আছে। তা প্রথম আমি একগুচ্ছ প্রস্তাব কিংবা আপনাদেরকে কিছু ইনফরমেশন আগে আমি দিয়ে নিই। প্রথম কথা আমি বলেছিলাম গত অনুষ্ঠানে যে 27 তারিখে আমি একটা ডিসকাউন্ট দিচ্ছি, ব্যাক অফিস থেকে জেনে নেবেন। এবার আপনাদের কপাল খারাপ, না হলে আমার কপাল ভীষণ ভালো, যে কারণে 27 তারিখে আমি প্রোগ্রাম শেষ করতে করতেই আমার 3টে বুকিং কমপ্লিট হয়ে গেছে। আগের দিনের 27 তারিখের, হ্যাঁ মানে আগের দিনের প্রোগ্রামটা করতে আগের দিনের প্রোগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 27 তারিখে যে আমি ডিসকাউন্ট দিয়েছিলাম তার জন্য ওই আগের দিন প্রোগ্রাম শেষে আমার 3টে বুকিং কমপ্লিট হয়ে আপনি 3 গেছে। দিনের বেশি দেখবেন না। আমি 3 জনের বেশি দেখি না। এবারে আগের দিনের প্রোগ্রামের জাস্ট পরের দিন, এমনকি আজকে পর্যন্ত অনেকেই বলছেন যে দাদা ডিসকাউন্টটা পেলে খুব ভালো হতো। এতবার আপনারা আমাকে বলেছেন, ফর দ্যাট রিজন আমি বলছি, এটা নিয়মভঙ্গ বলা যেতে পারে, বাট ইয়েট আপনাদের জন্য আমি সেটুকু অবশ্যই করব, কারণ আপনাদের জন্য আমি বেঁচে আছি, আমার জন্য আপনারা বেঁচে আছেন, ভাইসি ভার্সা। তো একটু তো মেনে চলতেই হয়। তো সেই হিসেবে বলি যে 28 তারিখের জন্য আমার সেম বুকিং এর জন্য ডিসকাউন্ট রইল, ব্যাক অফিসে আপনারা জেনে নেবেন। অনলি 28, মার্জনা করবেন, এই 28টাই কিন্তু শেষ, এরপরে কিন্তু আমি এটা আর কন্টিনিউ করতে পারবো না, প্লিজ। তো 28 তারিখে আমি আরেকটা দিন আরো 3 জন সুযোগটা পাবে, আরো 3 জন সুযোগ পাবে আমাকে ফিজিক্যালি দেখাতে, আর 3 জন সুযোগ পাবে আমাকে অনলাইন দেখাতে। অনলাইনে যেহেতু আমাকে দিয়ে দিই, পরে কথা বলি, আমি 1-1.5 ঘন্টা তাদের সঙ্গে কথা বলি আমি বাই ফোন, কিন্তু আমি 4টা তৈরি করে হোয়াটসঅ্যাপে PDF করে আগে আমি দিয়ে দিই। তো অটোমেটিক্যালি এটা একটা সেক্টর। আর দ্বিতীয় হলো 3 জন ফিজিক্যালি আমাকে দেখাতে পারবে সেম ডিসকাউন্টে, ওটা আপনি একটু ব্যাক অফিসে কথা বলে নেবেন। এখনই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করুন, যেটা বুকিং নাম্বার রয়েছে। এখনই যদি ফোন করেন মেবি আপনার বুকিংটা কিন্তু হয়ে যাবে, নইলে প্রোগ্রাম শেষ হওয়ার পরে অপেক্ষা করলে মেবি আপনি আবারও পেলেন না, সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, as early as possible। হ্যাঁ, বারবার বলছি, শুধু 28 তারিখ, 29 নয়, 30 নয়, এত লোক বলেছে এবং আজকেই প্রোগ্রামে আসছে, আজকেও ফোন করে বলেছে। তো আপনাদের জন্যে আমি আর একটা দিন আমি এই ব্যাপারটাকে কন্টিনিউ করলাম। হ্যাঁ, দ্বিতীয় কথা বলি, আরেকটা শুভ খবর, আমার দাদার বাড়ি হচ্ছে ময়নাগুড়ি। আচ্ছা, তা আমার মেয়ের গরমের ছুটি পড়েছে, তো দাদা বলছে যাওয়ার জন্যে, তা আমি ময়নাগুড়ি যাব। তো আমি ময়নাগুড়ি যাব 23 তারিখে। তো দাদার বাড়ি 23শে জুন, এক্স্যাক্টলি 23শে জুন আমি ময়নাগুড়ি যাব। তো 23শে জুন যদি ময়নাগুড়ি যাই, তো ময়নাগুড়ি থেকে আমি 26 তারিখে, যদি আপনারা চান, অনেকে আমাকে ইউটিউবে লিখেছেন যে আপনি শিলিগুড়িতে আসছেন কি, আমি আপনাদের স্বার্থে 26 তারিখে শিলিগুড়িতে কোনো একটা হোটেল বুক করে আমি থাকবো সারাদিন আপনাদের জন্যে। যদি আপনারা কেউ, চেম্বার ঠিক বলবো না এটা, কারণ শিলিগুড়ি মানে ময়নাগুড়ি ঘুরে শিলিগুড়ি দিয়ে ওই দিকটা ঘুরবেন, একটা দিন আপনি রাখতে পারেন, আমি রাখবো যে যদি আপনারা চান। সেটাও কিন্তু এখনই কথা বলে নিন, কারণ আপনি সেভাবে হোটেলটা বুকিং করবেন। মানে যেহেতু 26শে জুন বলছেন, তার মানে এখনো 1 মাসের হাতে বেশি সময় আছে। আপনারা শিলিগুড়ি বা উত্তরবঙ্গের বন্ধুরা যারা কাছাকাছি রয়েছেন, যারা দেখাতে চাইছেন আচার্য অন্নভারতীকে, এখনই কথা বলে ডেটটা যে কনফার্ম করে দিন যে 26 তারিখে আমি আসছি, আপনারা আসাটা কনফার্ম করে দিন। এবং আই থিঙ্ক ওখানেও তো সেই একই নিয়ম, 3 জন না, ওখানে যেহেতু সকাল থেকে থাকবো, মোটামুটি ধরুন আমি ফ্রেশ হয়ে 9:30 থেকে বসলাম, তো 1টা-1:30 পর্যন্ত হলো, খাওয়া দাওয়া হলো, তারপরে আবার বিকেলে 3-4 জন দেখলাম, ম্যাক্সিমাম 4-8 জন, ম্যাক্সিমাম মানে আমি 10 জন, আমি আর 2 জনকে না যোগ করতে পারি। আমি তাও খুব ডাউট, কারণ আমার একজনকে দেখতে বসলে 1-1.5 ঘন্টা লেগে যায়। শিলিগুড়ি মানে কিন্তু ওই 10 মিনিট দেখবো তা নয়, আমার সিস্টেম একই। ভদ্রলোকের ছেলে, আপনারাও ভদ্রলোক,
গাল আমি খাবো না। আমি যখন কথা দিয়েছি চ্যানেলে বসে আমার দেখতে 1-1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু আগে থাকতে বুকিং না করলে আমি চার্ট রেডি করতে পারবো না, কারণ আমি কিন্তু চার্ট আগে তৈরি করব তারপরে যাব। আমি যাচ্ছি আপনার আগের দিন বললেন, আমি কিন্তু দেখতে পারবো। ওই জন্যই কিন্তু 1 মাস আগে আপনাদেরকে রিমাইন্ডার মানে মনে করিয়ে দেবো, এবং আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদের রিমাইন্ডার দিয়ে দেবো, যাতে করে আপনি আসাটা নিশ্চিত করে ওনার ফিসটা পেমেন্ট করে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, আপনার ছকটা উনি বানিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবেন, এবং যখন আপনি 26 তারিখে আসবেন বসবেন সামনে, আপনার কাছে আপনার ছক থাকবে, উনি আপনার প্রেডিকশন। একদম তাই। আচ্ছা, আমাদের সময় তো কমে আসছে। হ্যাঁ নিশ্চয়ই, একগুচ্ছ কথা বলতে। আরো একটি কথা বলার বাকি আছে, সেটা হচ্ছে জ্যোতিষ অর্ণব কথা ইউটিউব। আচ্ছা, ইউটিউবে এটা একটা ভালো বলেছে, আমার মাথায় থাকে না। ইউটিউবে আমার জ্যোতিষ অর্ণব কথা এই নাম দিয়ে আমার একটা প্রোগ্রাম আসছে, চ্যানেল আসছে, যেখানে আপনারা অবশ্যই আমার সঙ্গে ফোনে লাইভ কথা বলতে পারবেন। বাহ, এটা আপনাদের স্বার্থে। মানে জ্যোতিষ অর্ণব কথা ইউটিউব চ্যানেলটা যদি আপনারা সার্চ করে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে যখনই কোনো প্রোগ্রামে উনি আসবেন, সেটা লাইভ হতে পারে, ভিডিও আসতে পারে, ভিডিও আসলেও নোটিফাইড হবেন, লাইভে আসলেও আপনারা নোটিফাইড হবেন, এবং আপনি চাইলে টেলিফোনে যেরকম এখানে কথা বলছেন সেরকম ইউটিউবেও কথা বলতে পারবেন। আজকে যে বিষয়টা আমি ভাবছিলাম আপনার কাছে জানতে চাইবো, কারণ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি অর্ণবদা, যেটা হচ্ছে যে এই যে চতুর্দিকে তো সেলিব্রিটি, আজকাল তো ইনস্টাগ্রামেও যারা ভিডিও করে মিলিয়ন ভিউজ কামাচ্ছেন তারাও সেলিব্রিটি, আর যারা সিনেমার সেলুলয়েডে আসছেন তারাও সেলিব্রিটি। মানে আমি মনে করি শাহরুখ খান, উত্তম কুমার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরা সেলিব্রিটি ঠিক আছে, কিন্তু এলিতেলি মোহাম্মদ আলীও এখন সেলিব্রিটি একদম। মানে যারা একটু রিলস ফিলস করছে প্রত্যেকে নিজেকে সেলিব্রিটি মনে করেন, কিন্তু আমি মনে করি না। বিষয়টা হচ্ছে যে এই যে সেলিব্রিটি, সো কল্ড সেলিব্রিটি, যাদেরকে আমরা সেলিব্রিটি বলি, সুচিত্রা সেন, উত্তম কুমার, বা ধরুন এখনকার অভিনেতা অভিনেত্রীরা ঋতুপর্ণা, প্রসেনজিৎ, আমি যদি বাংলার দিকে তাকাই, হিন্দি থেকে যদি তাকাই শাহরুখ খান, সালমান খান, এই যে সেলিব্রিটি যেটাকে আমরা তথাকথিত সেলিব্রিটি বলবো, এদেরকে কোনো বিশেষ নক্ষত্রের উপরে জন্মের ব্যাপার আছে নাকি না যে কেউ হতে পারেন, বা এই যোগ থাকলে হতে পারে? নক্ষত্রের কতটা ভূমিকা আছে সেলিব্রিটি হওয়ার ক্ষেত্রে? মানে প্রশ্নটা ঠিক মতো বোঝাতে পারলাম তো? না, বুঝতে পেরেছি। আমি একটু ব্যাপারটা নিয়ে ভাবছি যে সেলিব্রিটি তুমি যদি বলো তনুশ্রী, যে কোনো মানুষ সেলিব্রিটি হতে পারে, সে তার পরিশ্রম দিয়ে, তার ট্যালেন্ট দিয়ে, সবকিছু দিয়ে। জ্যোতিষে আমি যেটা বলি, ম্যাক্সিমাম পসিবিলিটি, বেশিরভাগ সম্ভাবনা। তো প্রশ্নটা যদি এরকম হয় যে কোন নক্ষত্রে বেশিরভাগ সম্ভাবনা সেলিব্রিটি হওয়ার, এটা আমার পক্ষে সুবিধা হয়। তাই হোক, হ্যাঁ, যে কোন নক্ষত্রে বেশিরভাগ, সব নক্ষত্রে সেলিব্রিটি হতে পারে, এরকম নয় যে এই নক্ষত্রই হবে। যেমন সেদিনকে আমার একটা প্রোগ্রামে এক দর্শক বন্ধু আমায় কমেন্ট করেছে যে শতবিশা নক্ষত্রেতে NIIT পরীক্ষা অবস্ট্রাকশন হয়েছে, তা অন্য কোনো নক্ষত্রে কি হয়নি? অবশ্যই হয়েছে, কিন্তু শতবিশা নক্ষত্রের অবস্ট্রাকশনটা অনেক বেশি। মানে যদি খোঁজ নিয়ে দেখা যাবে ওখানে অনেক বেশি ম্যাক্সিমাম পসিবিলিটি। তার মানে কি রোহিণী হয়নি? হয়েছে। মৃগশিরা হয়নি? হয়েছে। অনুরাধা হয়নি? হয়েছে। অনেক নক্ষত্রই হয়েছে, কিন্তু শতবিশাটা ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় ব্লকেজটা অনেক বেশি স্ট্রাগল করতে লাগে। অন্যান্য নক্ষত্রে এতটা স্ট্রাগল করতে লাগে না। যাই হোক, তো সেলিব্রিটি নক্ষত্র বলতে, হ্যাঁ, এই নক্ষত্রে সেলিব্রিটির প্রভাব বেশি। তা কেন বেশি আগে বলিনি, তারপর নক্ষত্রের নাম বলবো। তো প্রথম কথা হলো, এই নক্ষত্র দেখতে ভারী সুন্দর, খুব উজ্জ্বল দেখতে, একদম হোয়াইট অ্যান্ড ব্লু এই কম্বিনেশনে এই নক্ষত্রকে দেখতে অতি সুন্দর কালার, এবং হোয়াইট ব্লু, এই ব্লু ডায়মন্ডের মতো উজ্জ্বল, এবং ব্লু ডায়মন্ডের প্রাইসলেস, এত দাম। আমি যতদূর জানি, এক জায়গাতে ব্লু ডায়মন্ড অকশন হয়েছিল, সর্ষের দানার মতো একটা ব্লু ডায়মন্ড অকশনে উঠেছিল 1,25,00,000। তুমি গুগল সার্চ করবে, দেখবে ব্লু ডায়মন্ডের দাম কত। তো এই নক্ষত্রগুলোকে দেখতে ব্লু ডায়মন্ডের মতো খুব সুন্দর। তা এই যে নক্ষত্র, যদি আমি বিজ্ঞান ভিত্তিক আলোচনায় আসি, তাহলে এই নক্ষত্রে প্রথম যে নক্ষত্র
বলার আগে ফোনটা ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি প্রতীক কর কথা বলছি বাঘাযতীন থেকে। প্রদীপ? প্রতীক কর। আচ্ছা, প্রতীক কর। হ্যাঁ, ডেট অফ বার্থ ভাই? হ্যাঁ, 8/5/1994। 8/5/1994। সময়টা বলবেন? সকালবেলা 8টা 20। আচ্ছা, আমি আরেকবার বলি, প্রতীক কর, বাঘা যতীন, তাই তো? হ্যাঁ, 8ই মে 1994, সকাল 8টা 20, 8:20 AM। হুম, আর প্লেস কোথায়? বাঘাযতীন, কলকাতা। কলকাতা। সকাল 8টা 20। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখি এবং ওনার অনুষ্ঠান ভীষণ ভালো লাগে কেন আমার। ভালো লাগে বলুন তো? একটু একটু ভিন্ন কি কিছু খুঁজে পান এই অনুষ্ঠান থেকে? ভিন্নতার থেকেও বড় কথা হচ্ছে উনি ভীষণ স্পষ্টভাবে সমস্ত কিছু এক্সপ্লেন করে দেন, যেটা একটু আগেও করছিলেন, সেটাই খুব ভালো লাগে। আচ্ছা, আচ্ছা, তোমার কি মিথুন লগ্ন এবং রাশি হচ্ছে মীন রাশি? ইয়েস, কারেক্ট। আচ্ছা, তো কারেক্ট যদি হয় তাহলে এটা আমাকে বলতেই হবে যে অদ্ভুত ব্রেন তোমার। এই অ্যাপ্রিসিয়েশনটা না দিলে আমি অ্যাস্ট্রোলজারই হলাম না। আমি যদি তোমাকে আমি চিনি না, জানি না, দেখিনি, আলাপ নেই, পরিচয় নেই, কিচ্ছু জানি না, আমার কাছে চার্ট পড়া মানে একটা এক্সরে, এটা আমার কাছে এক্সরের মতো। তো সেই হিসেবে বলি যে তোমার ব্রেন ঈশ্বর খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, যথেষ্ট বুদ্ধি ধরো, যে কোনো মানুষকে দেখে তুমি প্রেডিক্ট করতে পারো এই লোকটা ঠিক না ভুল। অনেক সময় তুমি অনেককে অ্যাডভাইসও করতে পারো যে এর সঙ্গে না মিশিস না, ঠিক না, ও হয়তো মিশলো, কিন্তু পরে যেয়ে দেখবে তুমি ঠিক বলেছিলে, ও ভুল। কি বলছি Okay. বুঝতে পারছো? বুঝতে পেরেছি। হ্যাঁ, না এটা কি হয় আপনার সঙ্গে? মানে আপনি মানুষটাকে এরকমই যে আপনি প্রেডিক্ট করতে পারেন? ক্রেডিট করার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমি একটু ভালো মানে এক্সট্রোভার্ট টাইপের, মিশতে তো ভালোবাসি। আর যখন মিশি তখন তো নিশ্চয়ই বুঝতে তো হবেই যে যার সঙ্গে মিশতে চলেছি সে ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, মানে আপনি লোক চিনতে পারেন না, 5 জনের মধ্যে আপনি লোকটাকে চিনে নিতে পারেন। এটা বলতে পারেন, এটা উনি একদম কারেক্ট বলেছেন। এটা সবাই পারে না, এটা 1 নম্বর। 2 নম্বর, আপনি যে কোনো জিনিসই বাস্তব মাটিতে দাঁড়িয়ে বিচার বিশ্লেষণ করে তারপর আপনি ইমোশনাল হন, না হলে হন না। আপনার ইমোশনাল হওয়ার পেছনেও, আবেগ আসার পেছনেও কিন্তু একটা যুক্তি থাকে। যুক্তি ছাড়া আপনি আবেগ তাড়িত হন না। তা আপনি মনে করেন যে কোনো জায়গাতে যদি বাস্তববাদী না হওয়া যায় তাহলে সেই মানুষ হুমড়ি কিংবা হোঁচট খাবে, তার সাকসেসের যে কেরিয়ার গ্রাফিক সেটা ডিস্টার্ব হবে। এটা আপনি বোঝেন। এটা ঠিকই বলেছেন উনি, আমি একটু বাস্তববাদী। একটু না, অনেকটাই বাস্তববাদী, এবং যে কোনো জিনিস চট করে আপনি গ্রিপও করে নিতে পারেন, এই ক্ষমতা আপনার রয়েছে। যদি বিদ্যা অর্জনের দিকে যাই তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আপনার বিদ্যার ভাব বিজ্ঞান কেন্দ্রিক। কি বলছি বুঝতে পেরেছেন? কি পড়াশোনা আপনার? আমি এমটেক করেছি Science. এআই নিয়ে। তো এটা তো বিজ্ঞান ভিত্তিক নাকি? ডেফিনেটলি। ও আর্টস নয় কিংবা কমার্স নয় তো? পার্ট অফ জোক। আচ্ছা, তো এখন কথা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক এবং যন্ত্রাংশ ব্যাপারে, এমটেক যন্ত্রাংশ ব্যাপারে। এটা আপনি বললেন বলে, না বললে আমার বললে আপনি আরো বেশি মজা পেতেন। এনি কাইন্ডস অফ যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল মেশিনারিজ, এইসব দিকেই কিন্তু আপনার ব্রেন যতটা সরেস, একইভাবে কিন্তু আর্টসের দিকে, সাহিত্যর দিকে, বলার দিকে কিংবা যে কোনো লিটারেচার পড়ার দিকে আপনার কিন্তু যথেষ্ট আগ্রহ আছে, নেই কি? না, হ্যাঁ, ফিকশন পড়তে এন্ড এভরিথিং, সাহিত্য পড়তে সত্যিই ভালো লাগে। সবার লাগে না তো? হ্যাঁ, সবার লাগে না, আপনার লাগে। এটা হলো সেকেন্ড। থার্ড হচ্ছে আপনি যার জন্য দৌড়চ্ছেন, যে জায়গাতে যাবেন বলে আপনি এতদিন ধরে চেষ্টা করছেন কিংবা একটা টার্গেটে পৌঁছানোর জায়গায় যাচ্ছেন, কিন্তু যতটা যাচ্ছেন সেখানে যেয়ে কিন্তু মাঝে মধ্যেই
টার্গেট ছুঁতে যে অসুবিধা হচ্ছে, আপনার গোল টাচ হচ্ছে না, এই মুহূর্তে এই প্রবলেমটাই আপনাকে বেশি এইটা আপনি একদম ঠিক কথা বলেছেন, অসুবিধায় আমি ফেলেছে। actually, কারণ এটা আপনার আমি যে মানে- ট্যালেন্ট, আপনার যে যোগ্যতা, আপনার যে ভোকাবুলারি, আপনি যত সুন্দর কথা বলেন, আপনার মার্কেটিং প্ল্যানিং এত ভালো, আপনার এক্সিকিউশন এত ভালো, আপনি এত ভালো যে কোনো জিনিস বোঝাতে পারেন, আপনার ব্রেনে অনেক বেশি যে কোনো জিনিস খেলে বেশি, তারপরেও সেই পরিমাপটা ঠিক হচ্ছে না, এটা আপনার ফ্রাস্ট্রেশনের কারণ। তো এইটা এইটা আপনি একদম ঠিকই হ্যাঁ, বলেছেন। এবারে বলি আপনাকে প্রতীক, যিনি আপনার প্রবলেমটাকে এইটুকু সময়ের মধ্যে আইডেন্টিফাই করে আপনাকে প্রবলেমটাকে তুলে ধরতে পারলেন, তাহলে সেই মানুষটির কাছে যদি আপনি এসে পৌঁছন, আসার পরে আপনি কিন্তু আপনার জীবনের পথটা খুঁজে পাবেন যে হ্যাঁ, এই জায়গায় অবস্টাকলটাকে সরাতে পারলে আমি এবার দৌড়তে পারবো। আপনাদেরকে একটু বলে রাখি, ওনার বারাসাতেই চেম্বার, কিন্তু যদি আপনি গড়িয়াহাটের কাছাকাছি আসতে পারেন তাহলে গড়িয়াহাটের চেম্বারেও আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। আপনারা হয় গড়িয়াহাট নয় বারাসাতে, দুই জায়গাতে এসে দেখাতে পারবেন ফিজিক্যালি, আদারওয়াইজ অনলাইনেও আপনারা চেষ্টা করতে পারেন। আমরা একটা নক্ষত্র সেলিব্রিটির সম্ভাবনা যেটা হ্যাঁ, নক্ষত্র, তো আমি এই জন্য বলছি যে এই যে নক্ষত্রের যে আমি রুট বললাম, এতে প্রথম নক্ষত্র মানে এই জায়গা যে নক্ষত্রের যেটা চেন আছে, এর প্রথম নক্ষত্র যার নাম হচ্ছে স্টেরোপ, STAROPE, স্টেরোপ, এটা হচ্ছে প্রথম নক্ষত্র স্টেরোপ। দ্বিতীয় নক্ষত্র যেটা আছে তার নাম হচ্ছে ট্যাগোটা। দ্বিতীয় নক্ষত্রের নাম হচ্ছে ট্যাগোটা, এ ওই রকমই নীল রঙের উজ্জ্বল। তৃতীয় নক্ষত্রের নাম হচ্ছে সেলোরা। চতুর্থ নক্ষত্র আছে, চতুর্থ নক্ষত্রের নাম হচ্ছে মিরোপ, MEROP, মিরোপ। পঞ্চম নক্ষত্রের নাম হচ্ছে অ্যাটলাস, এবং ষষ্ঠ নক্ষত্র হচ্ছে ইলেকট্রা। এই যে 6টা নক্ষত্রের নাম বললাম, এই 6টা নক্ষত্রে সাজানো হচ্ছে এই নক্ষত্রপুঞ্জটা, ঠিক আছে? এটা যদি পুরাণে আসি, তাহলে পুরাণে আমাকে বলা হচ্ছে, মানে দেখছি পুরাণেতে এই 6টা নক্ষত্র হচ্ছে, প্রথম নক্ষত্র হচ্ছে শিবা, দ্বিতীয় নক্ষত্র হচ্ছে সম্ভূতি, তৃতীয় নক্ষত্র হচ্ছে সম্ভূতি, তৃতীয় নক্ষত্র হচ্ছে শৈবা। এরকম করে আরো 3টে নক্ষত্র আছে, হাতে সময় কম বলে ব্যাখ্যাতে যাচ্ছি না, আরো 3 নক্ষত্র আছে, এরকম ব্যাখ্যাও আছে। কিন্তু এই 6টা নক্ষত্র, যেমন এর মধ্যে আছে অনসুয়া আছে, এর মধ্যে ক্ষমা আছে, আরো অনেক নক্ষত্র আছে। তা আমি যদি 6টা নক্ষত্রে সাজাই, তো বলা হয় যে এই নক্ষত্রগুলো মায়ের রূপে কার্তিককে দুগ্ধ পান করিয়েছিল, এবং কার্তিক এই মায়ের, এই 6টা মায়ের এই টানাটানি করতে বলে উনি 6টা মুখ দিয়ে দুগ্ধ পান করতেন, তাই কার্তিককে বলা হয় সরানন। উনি 6টা মুখ দিয়ে দুগ্ধ পান করতেন, এবং এই নক্ষত্রের গুণেই কার্তিকের 6 মাঠ দ্বারা আবৃত বলে এই নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণ মাতৃত্বের একটা মমত্ব নিয়ে হাঁটাচলা করে, এবং তারা তাদের সন্তান, পিতা হলেও সন্তান তার মধ্যে মায়ের স্নেহ পায়, যদি বাবা হয় তাহলেও মায়ের স্নেহ পায়। কিন্তু এদের প্রচণ্ড স্ট্রাগল যায় একটা সময় লাইফে, এবং এটা সূর্যের কানেক্টেড নক্ষত্র। সূর্যবংশ রাজা হচ্ছে রাম। তুমি ফ্যামিলি লাইফ দেখো, সীতার সঙ্গে বিয়ে হলো, বনবাসে গেল, সীতা চুরি হলো, সীতা ফিরে এলো, সীতা মাটির তলায় গেল, মানে উনার লাইফটা ছারকার হয়ে গেল। তা এই নক্ষত্রের জাতকদের কিন্তু অন্তত বিবাহিত জীবনে খুব গন্ডগোল থাকে, বিচ্ছেদ যোগ থাকে, কিন্তু এরা এত স্ট্রাগল করে ওপরে ওঠে, যেমন শাহরুখ খান, ইন্দিরা গান্ধী, স্বামী বিবেকানন্দ, সব কিন্তু এই নক্ষত্রের জাতক। এই নক্ষত্রের নাম হচ্ছে কৃত্তিকা। আজকে হাতে সময় নেই, আজকে বিদায় নেওয়ার পালা, কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা চাইলে আপনারা কিন্তু সেলিব্রিটি হওয়ার রাস্তায় যেতেই পারেন, অবশ্যই চেষ্টা করতে থাকুন। আর যদি কোথাও আটকে যান, তার জন্য অবশ্যই আচার্য অর্ণব ভারতী রইলেন। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদের।
নমস্কার। নমস্কার, ভালো থাকবেন সবাই।